তাপপ্রবাহের সবশেষ খবর জানবো রাজধানী ও রাজধানীর বাইরের সহকর্মীদের কাছ থেকে। প্রথমে যেতে চাই সাব্বির রোজের কাছে। সাব্বির, আপনি তো আবহাওয়া অধিদপ্তরে আছেন, তো আবহাওয়া অধিদপ্তর কি বলছে আজকের দিনে কেমন তাপমাত্রা থাকবে, বৃষ্টির কোনো সুখবর আছে কিনা জানাবেন। সাথী, আপনি জানেন দেশের বিভিন্ন অঞ্চলে অতি তীব্র তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহ যে চলমান রয়েছে সেটি চলবে। তবে তার মধ্যে একটি সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, সেটি হচ্ছে যে আজ থেকে 3 দিন, আজ থেকে সামনের 3 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল অর্থাৎ ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায়। তো সেই জায়গাগুলোতে বৃষ্টি হলে কিছুটা তাপমাত্রা বিশেষ করে সেই জায়গাগুলোতে কমে আসবে এবং আগামী 24-25 তারিখে দেশের তাপমাত্রা কিছুটা কমবে, এই তাপপ্রবাহ কিছুটা কমবে এবং 27-28 তারিখ থেকে সেটা আবারও বৃদ্ধি পাবে। তবে আবহাওয়া অধিদপ্তর আরও একটি কথা বলছে যে এই যে তাপপ্রবাহ কমবে সেটা খুব একটা কমবে না। এই তাপপ্রবাহ মেতেও চলমান থাকবে বলে তারা শঙ্কা করছে। আর আরেকটি কথা তারা জানিয়েছে যে আমাদের যে বেশি গরম অনুভূত হওয়ার কারণ হিসাবে বাতাসের আর্দ্রতা। তো তারা আজকের যেটি রেজাল্ট পেয়েছে সেটি বলছে যে আজকে ভোরের দিকে বাতাসের আর্দ্রতা ছিল প্রায় 86% যেটি খুবই অসহনীয় করে তোলে এবং সেটি যদিও এখন কিছুটা কমছে। তবে একটাই সুখবর, সেটি হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের 3 বিভাগে এবং সেই ক্ষেত্র থেকে তারা মনে করছে যে কিছুটা তাপমাত্রা যদি কমে আসে, কিন্তু অতি তীব্র এবং তীব্র তাপপ্রবাহ এটি চলমান থাকবে এপ্রিল মাস জুড়ে এবং মে জুড়েও, এই শঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সাথী, ধন্যবাদ সাব্বির। আমাদের সাথে তাপপ্রবাহের আরও খবর জানাতে ইতিমধ্যে যুক্ত হয়েছেন রংপুরের সহকর্মী মাজেদ মাসুদ। আমরা এখন যেতে চাই যশোরে তাপপ্রবাহের খবর জানতে, সেখানে আছেন সহকর্মী সাকিরুল কবির। রিটন, গতকালও যশোরের উপর দিয়ে সর্বোচ্চ তাপপ্রবাহ বয়ে গিয়েছে, তো আজকের এই মুহূর্তের কি অবস্থা আর তীব্র গরমে কি ধরনের প্রভাব পড়ছে জনজীবনে? গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42.6 আজকে সকাল 8:30টায় আমি যশোরের যে আবহাওয়া অফিস সেখানে খোঁজ নিয়েছি। আজকে সকাল 8:30টায় রেকর্ড করা হয় যে আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ বা কর্মকর্তারা আছেন তারা আশঙ্কা করছেন আজকেও যশোরের তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ কালকে ঘন্টায় যে তাপমাত্রা সেই তাপমাত্রা বেড়েছে। গতকাল 10:30টায় ছিল 36, 11টায় ছিল 39 এবং পরবর্তীতে 12টা এবং 1টার দিকে 42.6 ডিগ্রি তাপমাত্রায় দাঁড়িয়েছে। এটি আশঙ্কা করছে আজকেও এই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আসলে সাথে যে তীব্র তাপমাত্রার কারণে জনজীবনের যে দুর্ভোগ, এই দুর্ভোগ আসলে বলে বোঝানো যাবে না, কারণ ভাষায় এই বর্ণনা বোঝানো যাবে না। ইতিমধ্যে আমি সকাল থেকেই কথা বলেছি ইজিবাইক শ্রমিক, পরিবহন শ্রমিক, তারা বলছে, তারা দাবি করেছেন যে বন্যা বা সাইক্লোনের সময় যদি দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করে সরকার সাহায্য দেয়, তাহলে এই তীব্র তাপদাহ এলাকাকে চিহ্নিত করে সরকার এই এলাকার শ্রমিক যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে যাতে সরকার আর্থিক সহায়তা বা ত্রাণের ব্যবস্থা করে, কারণ তারা এই কাজ করতে পারছে না, তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, তারা অনেকেই না খেয়ে পার করছে দিন। তাদের পক্ষ থেকে তারা সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছে এই তীব্র তাপদাহের মধ্যে যেন সরকারের পক্ষ থেকে তাদেরকে সাহায্য করা হয়। সাথী, এই ছিল যশোর থেকে সর্বশেষ। রিটন, ধন্যবাদ। এবার পাবনার খবর জানবো সহকর্মী পার্থ হাসানের কাছ থেকে। পার্থ, পাবনাতেও তো বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এর আগেও আমাদের যশোর সহকর্মীরা যেমনটা জানিয়েছিলেন যে আসলে সেখানে এতটাই কষ্টকর যে সেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। তো পাবনার কি অবস্থা, সেখানে কি ধরনের প্রভাব পড়েছে জনজীবনে? আসলে আমাদের যশোর সহকর্মী যেমনটি বলছিলেন যে পাবনায় কিন্তু তার ব্যতিক্রম নয়। পাবনাতেও এই তীব্র গরমে সবচেয়ে সমস্যা রয়েছে যে খেটে খাওয়া নিম্ন আয়ের সাধারণ মানুষ। আমি এই মুহূর্তে রয়েছি পাবনার প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে। আমি যদি আপনার পেছনে আপনাকে একটু দেখাই, এই সময়টা এখানেই এই সড়কের পাশেই কিন্তু অবস্থান পাবনা জেলা কারাগার, জজ কোর্ট,
এসপি অফিস, ডিসি অফিস সহ গুরুত্বপূর্ণ সব সরকারি দপ্তর। এই সময়টায় কিন্তু এই এলাকায় প্রচুর যানজট এবং প্রচুর লোক সমাগম দেখা যায়, অথচ সেই অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু অনেকটাই ব্যতিক্রম। আসলে এই তীব্র গরমে খুবই প্রয়োজন না হলে কেউ আসলে বাসার বাইরে আসছে না। এছাড়াও আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, আপনি নিশ্চয়ই জানেন যে পাবনা কিন্তু কৃষি প্রধান একটি অঞ্চল। সেক্ষেত্রে আমরা কৃষকদের সাথেও কথা বলেছি, যারা মাঠে কাজ করছেন তাদের কিন্তু দুর্বিষহ জীবনযাপন করছেন তারা, বা এই গরমে প্রচন্ড কষ্ট তাদের করতে হচ্ছে। এবং গতকালকেও আপনি নিশ্চয়ই জানেন যে গতকালকেও কিন্তু পাবনাতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। আরেকটি বিষয়, গতকাল পাবনায় কিন্তু তাপমাত্রা ছিল 41.6 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গত 3 থেকে 4 দিনের তাপমাত্রাও কিন্তু 41 বা 40-এর নিচে কিন্তু আমরা নামতে দেখিনি। এবং ঈশ্বরদী আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন আরো 2-3 দিন কিন্তু এই তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পার্থ, ধন্যবাদ। এবার মাজেদ মাসুদের কাছ থেকে জানবো রংপুরের তাপপ্রবাহের খবর। মাজেদ, একদিকে তীব্র গরম, অন্যদিকে লোডশেডিং, সব মিলিয়ে রংপুরের কি অবস্থা জানাবেন, আর এই দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষের কোনো সুবার্তা আছে কিনা? সাথী, তীব্র গরমের কারণে তো মানুষের হাঁসফাঁস অবস্থা। এই তীব্র তাপপ্রবাহের কারণে সব ক্ষেত্রেই কিন্তু একটি নেতিবাচক প্রভাব পড়েছে। একদিকে রংপুর কৃষি প্রধান অঞ্চল, কৃষকরা যেমন খেতে খামারে যেতে পারছেন না, অন্যদিকে শহরে মানুষের কোলাহল কিন্তু কমে গেছে। মানুষজন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বা বাসা বাড়ি থেকে বের হচ্ছেন না, ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু খুব ভালো যে ব্যবসা করবেন সেটি আসলে হচ্ছে না। অন্যদিকে যে লোডশেডিং এবং লো ভোল্টেজ, এটির ফাঁদে পড়ে কিন্তু রংপুর অঞ্চলের মানুষ খুবই দুর্বিষহ অবস্থায় রয়েছেন। প্রতিদিন রংপুর অঞ্চলের আসলে 1000 থেকে 1100 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন, কিন্তু সেদিক থেকে বিদ্যুতের সাপ্লাই পাওয়া যাচ্ছে মাত্র 800 থেকে 900 মেগাওয়াট। এবং এই যে বাড়তি 100 থেকে 200 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে, এই ঘাটতি পূরণের জন্য কিন্তু লো ভোল্টেজ দেওয়া হচ্ছে অথবা লোডশেডিং থাকছে। এতে লোডশেডিং থাকার কারণে একদিকে যেমন এসি, ফ্যান এগুলো চালানো যাচ্ছে না, ব্যবসা প্রতিষ্ঠানে তীব্র গরমের কারণে ব্যবসায়ীরাও টিকতে পারছেন না, অন্যদিকে ক্রেতা সমাগম হচ্ছে না, এবং বিদ্যুৎ নির্ভর যে শিল্প প্রতিষ্ঠান বা দোকান খামারগুলো রয়েছে সেগুলো কিন্তু চলছে না। আমরা আসলে কর্তৃপক্ষের সাথে বলতে বিদ্যুৎ অফিসের সাথে কথা বলেছি, রংপুরের যিনি নেসকোর প্রধান প্রকৌশলী রয়েছেন জিয়াউল ইসলাম, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে আসলে বিদ্যুতের এই 100 থেকে 200 মেগাওয়াট বিদ্যুৎ আসলে কম পাওয়ার কারণে তাদেরকে লোডশেডিং দিতে তারা বাধ্য হচ্ছেন। তারা বিষয়টি কর্তৃপক্ষকে জানাচ্ছেন এবং কর্তৃপক্ষ সেই বিষয়ে ব্যবস্থা নিলে হয়তো এই লো ভোল্টেজ এবং লোডশেডিংয়ের সংখ্যা কমে আসবে। তবে পরিস্থিতি যা বলছে, দিনে দিনে তাপের যে পারদ সেটি যেভাবে চড়ছে বা উপরে উঠছে, সেদিক থেকে কিন্তু কোনোভাবেই এই বিদ্যুতের চাহিদা কমার কোনো সম্ভাবনা নেই। এবং যে এখানে যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী বরাদ্দ বাড়ানোরও খুব একটা কিন্তু আমরা সম্ভাবনা দেখছি না। অন্যদিকে যদি বলি, রংপুর আবহাওয়া অফিসের সাথে কথা হয়েছে, গেল এক সপ্তাহ থেকে এখানকার আবহাওয়া 32 থেকে শুরু করে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ওঠানামা করছে। এতে যেমন হিট স্ট্রোকে বা গরমজনিত নানা রোগের সংখ্যা যেমন বাড়ছে, হাসপাতালে রোগীর চাপ বেড়েছে, অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে মানুষজন যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তারা কোনোভাবেই ঘর থেকে বের হতে পারছেন না এবং তারা কাজে যেতে পারছেন না, ফলে বড় ধরনের একটি শঙ্কা দেখা দিয়েছে। চিকিৎসকরা বলছেন যে গরম থেকে রক্ষার জন্য নিজেদের যে ব্যক্তিগত সচেতনতা এবং সতর্কতা, এটির বাইরে আসলে কোনো রকমই কোনো সুযোগ নেই সুরক্ষিত হবার, এবং এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য নিজেকেই সচেতন হতে হবে। সব মিলিয়ে রংপুর অঞ্চলে একদিকে লোডশেডিং, লো ভোল্টেজ, অন্যদিকে তাপপ্রবাহের যে মাত্রা সেটি দিনে দিনে বাড়ায়। এই অঞ্চলের মানুষের অবস্থা একেবারে নাভিশ্বাস উঠেছে, নাজেহাল অবস্থা। তো সাথী, এখন পর্যন্ত রংপুর থেকে এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ মাজেদ।